যখন আমার বিয়ে হয় তখন আমি 24 ছুঁই ছুঁই। বিয়েটা আমার প্রস্তাবের মাধ্যমেই হয়েছিল। বাবা মা বিয়েতে তেমন একটা রাজি ছিল না, আর ছোটো মামা তো জোর গরমেই রাজি ছিল না। কারণ আমি তখন ছিলাম গ্র্যাজুয়েশন কমপ্লিট করা একটা মেয়ে, আর আমার বর খুব অল্প একটা মাইনের চাকরি করত। এত অল্প মাইনের চাকরি যে সে চাকরির টাকায় 4টা পেট চলতো না। 4টা পেট এই কারণেই বলছি, কারণ তার বাবা মাও ছিলেন, আছে এখন আমার শ্বশুর শাশুড়ি। আমি বিয়েতে রাজি ছিলাম, কারণ আমি ভেবেছিলাম যে আমার শ্বশুর ছিলেন রিটায়ার্ড প্রাপ্ত সরকারি চাকরিজীবী। ভেবেছিলাম শ্বশুরের দায়িত্বটা অন্তত বরকে নিতে হবে না, শ্বশুর শাশুড়ি খাওয়া পড়া যাবতীয় যে দায়িত্ব সেটা আমার শ্বশুর নিজে নেওয়ার মতো সামর্থ্য আছে। আর একটা পেট তো আমার বর চালিয়ে নিতে পারবে, একটা পেট আমার কথা বলছি। আর তার মুখ দেখে আমার মনে হয়েছিল সে অনেক নম্র স্বভাবের একটা ছেলে, অনেক শান্ত। আমি নিজেও যেহেতু শান্ত প্রকৃতি, তার সাথে আমার অ্যাডজাস্ট করতে সুবিধা হবে। আর আমার কোনো কালে তেমন একটা চাহিদা ছিল না কোনো কিছুর প্রতি। খুব অল্প সীমিত চাহিদার মধ্যে আমি আমার জীবনটাকে গণ্ডির মধ্যে রাখার চেষ্টা করি। আর সব থেকে বড় কথা, আমরা 3 বোন, আমি ছিলাম বড়। একজন মধ্যবিত্ত বাবার মাথার উপরে 3টে মেয়ের বোঝা বা চাপ যাই বলি না কেন, আমার মনে হয়েছিল যে বাবাকে এখন একটু বয়স হয়ে গেছে, তো বাবাকে এখন একটু যদি রিল্যাক্স দিতে পারি, মাথা থেকে অন্তত আমার বোঝাটা যদি আমি নামাতে পারি, বাবা হয়তো একটু হালকা হবে। সেটা ভেবে আমি তখন মনে মনে ভেবেছিলাম যে যে কোনো একটাও যদি প্রস্তাব আসে, আমি তো দেখতে খুব আহামরি সুন্দরী ছিলাম না, তাই তেমন একটা ভালো প্রস্তাব আমার জন্য আসতো না। বরের প্রস্তাব আসার পর আমার মনে হয়েছিল একটা প্রস্তাব এসেছে, যা হোক চোখ মুখ বেঁধে ঝাঁপ দিয়ে দেবো, অন্তত বাবাকে বাঁচাবো। এটা ভেবে আমি বিয়েটা করে ফেলি। বিয়ের পরে আমার বর একটা শপিং মলে কর্মচারী হিসেবে কাজ করত। খুব অল্প বেতন, 6 কি 7 হাজার টাকা তখন। সেটা নিয়ে খেয়ে পড়ে দিন চলছিল, পেট চলছিল। তারপরে হলো কি, শপিং মলগুলোতে যেহেতু ওদের বিজনেসের উপরে কর্মচারী ছাঁটাই বাছাইয়ের একটা ব্যাপার থাকে, তো ব্যবসায় মন্দা যাওয়ায় আমার বরকে একদিন হঠাৎ করে কাজ থেকে ছাড়িয়ে দিল। সেদিন খুব কেঁদেছিলাম যে মাসগুলো কী করে যাবে। আমার শ্বশুরমশাই, তার তো কোনো দায়িত্ব আমরা নিতে পারছি না, তার উপর তার মাথার উপর এখন বসে বসে খাবো। এটা ভেবে আমার খুব কষ্ট হচ্ছিল। যাক, তার 15 দিন পরে পুরনো অভিজ্ঞতা থাকায় আমার বর আরেকটা শপিং মলে চাকরি পেয়ে যায়। তো যেদিন সে বাসায় তাড়াতাড়ি ফিরতো, আমি খুব ভয় থাকতাম। তাকে বলতাম, কী হয়েছে গো, একটু বলো, কোনো সমস্যা, কাজ থেকে কি বের করে দিল, একটু বলো আমাকে। তখন সে আমাকে আশ্বস্ত করে বলতো, আরে না, আজকে একটু কাজের চাপ কম থাকায় চলে এসেছে। এভাবে আরও 3 মাস পর তার আবার চাকরি চলে গেল। তখনও অনেক কেঁদেছিলাম। চলতে ঠিক আরও কয়েক মাস পর অন্য একটা জায়গায় সে চাকরি পাওয়ার পর সেখান থেকে তার চাকরিটা চলে গেল। তৃতীয়বার যখন তোর চাকরি চলে যায়, আমি মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম তার চাকরি যাবার খবর শুনে। তারপরে পরিচিত এক বোনের সাথে নিজের দুঃখগুলো শেয়ার করলাম। সে আমাকে বলল, টিউশনি করাও, কিছু একটা হেল্প হবে। আমি যেহেতু শিক্ষিত ছিলাম, গ্র্যাজুয়েশন কমপ্লিট করা একটা মেয়ে, টিউশনি করাতে লাগলাম। কিন্তু অর্থ সম্পদ কম থাকলেও আমার মান সম্মান বোধ অনেক বেশি ছিল। টিউশনি করাতাম বলে এমন কিছু স্টুডেন্টের বাবা মা ছিল যাদের মধ্যে শিক্ষার শটাও নেই, কিন্তু তারাও আমাকে অপমান করতে ছাড়তো না। তারা মাইনে দিত বলে তারা ভাবতো আমি তাদের দয়ায় বেঁচে আছি,
কিন্তু আমি তো তাদের সন্তানকে শিক্ষা দিয়ে কষ্ট করে পড়িয়ে তারপরে বেতনটা নিতাম। আমার কাছে মনে হলো আমি এভাবে টিকতে পারবো না। তারপরেও আমি কষ্ট করে টিউশনে চালিয়ে গেলাম। পাশাপাশি আরও ছোটো একটা কাজ নিলাম। আমাদের বাড়ির পাশে ওই যে ফুলের দোকান থাকে, তো বিভিন্ন ধরনের পুজো টুজো কিংবা বিয়ের গাড়ি সাজানোর ফুলের মালাগুলো বা বাসর সাজানোর যে ফুলের মালাগুলো, বিয়ের প্যান্ডেল, পুজোর প্যান্ডেল, অনুষ্ঠানের প্যান্ডেল সাজানোর যে পুজোর মালাগুলো, ফুলের মালাগুলো, এই মালাগুলো তৈরির একটা কাজ নিয়ে নিলাম। অনেক কষ্ট, বসে থেকে থেকে হাত দিয়ে টেনে টেনে ফুলের মালা তৈরি করা, দাঁড়িয়ে দাঁড়িয়ে তৈরি করা, এভাবে করে আমার মাজার ব্যথা শুরু হয়ে গেল, আমার হাতের ব্যথা শুরু হয়ে গেল। তারপর পাশাপাশি টিউশনি করাতে লাগলাম, কিন্তু বরের হাত ছাড়িনি। তার অল্প মাইনে, আমি গ্রাজুয়েশন কমপ্লিট করা একটা মেয়ে, কিন্তু তার শিক্ষাগত যোগ্যতা অনেক কম। শুধু খেয়ে পড়ে বাঁচার মতো করে চলতাম, আমার কোনো চাহিদা ছিল না। আমি তাকে কোনোদিন বলিনি আমাকে বাইরে তুমি একটা ফুচকা খেতে নিয়ে যাও, কিংবা আমাকে একটা নাইটি কিনে দাও, কিংবা আমাকে একটা জামা কিনে দাও, কিংবা একটা লিপস্টিক কিনে দাও, স্নো পাউডার কিনে দাও। কোনো চাহিদা ছিল না। আমার চাহিদা প্রথম থেকে ছিল শুধু একটু সম্মান। ওই যে প্রথমে বললাম যে আমার মনে হচ্ছিলো সে যথেষ্ট নম্র, ভদ্র, আমার সাথে অ্যাডজাস্ট করতে পারবে, আমিও তার সাথে অ্যাডজাস্ট করতে পারবো। শুধু এই কারণেই তাকে বিয়েটা করা। তারপরে আস্তে আস্তে দিন যেতে লাগলো। বিয়ের কয়েক বছর যাওয়ার পরেও আমি কনসেপ্ট করতে পারছিলাম না, যেটা একটা মেয়ের জীবনের সব থেকে বড় আকাঙ্ক্ষা, চাওয়া থাকে। অসুস্থ হতাম, কিন্তু চিকিৎসা করাতাম না, যেহেতু চিকিৎসা করাতে অনেক টাকা লাগবে। পরীক্ষা নিরীক্ষা, ডাক্তারের কাছে বারবার যাওয়া, ওষুধ, সব কিছু মিলিয়ে। শ্বশুরমশাই অনেক সময় বলতেন যে তুমি আমাকে বলতে, আমি কি পারতাম না তোমাকে ডাক্তার দেখাতে? কিন্তু আমার নিজের কাছে মনে হতো যে এই মানুষটা এমনি আমরা কোনো দায়িত্ব পালন করতে পারছি না। রিটায়ার্ডের পর এমনি তাদের চলাফেরা, অসুখ বিসুখ, অনেক কিছু দরকার হয়, সেগুলো সে করার পর আবার আমি কীভাবে আমার চিকিৎসার দায়িত্বটা তার মাথার উপরে চাপিয়ে দেবো, এজন্য তাকেও বলা হতো না। কিন্তু তারা যথেষ্ট ভালো মানুষ। কিন্তু সময় যত এগিয়ে যেতে লাগলো, আমার মা না হওয়ার যে ব্যাপারটা, এটা আমার স্বামীর মনে খুব দাগ দিতে লাগলো। এভাবে করে আস্তে আস্তে আত্মীয় স্বজন সবাই বলতে লাগলো আমি বন্ধা। এই বন্ধাত্বটাকে ঘিরে আমার স্বামীর মনেও একটা দাগ কাটলো। ডাক্তারের পরীক্ষা নিরীক্ষায় দেখা গেল সমস্যা আমার মধ্যে, তার মধ্যে নেই। মুহূর্তের মধ্যে আমার স্বামী পরিবর্তন হয়ে গেল। এই যে আমি প্রথম থেকে তাকে এত সাপোর্ট দিয়ে গেছি, খেয়েছি না খেয়েছি, তার হাত ধরেছি, আমার এত কিছু, এত সাপোর্ট, সে সব কিছু ভুলে গেল। আমি বন্ধা, শুধু সে এটাই মনে রাখলো। আমি প্রথম থেকে তাকে সাপোর্ট দিল, সে আর আমাকে সাপোর্ট দিল না। তার যখন আমার সাপোর্টের দরকার ছিল, আমি পুরোদমই তাকে সাপোর্ট দিয়েছি। কিন্তু আমার যখন তার সাপোর্টের দরকার ছিল, আমি 1%ও তার সাপোর্ট পাইনি। 10 বছর সংসার করার পরে তিল তিল করে সংসারটাকে জমিয়েছিলাম, গড়েছিলাম। কিন্তু যখন বুঝতে পারলাম যে আমার মা না হওয়া নিয়ে লোকের থেকেও, সমাজের থেকেও আক্ষেপটা তার বেশি, আমি তাকে সুখী করতে পারবো না, সে সুখী না এটা জেনেছি, আমি মা হব না। আমি সেই মুহূর্তে তাকে ছেড়ে চলে এসেছিলাম, কারণ আমি মান সম্মান নিয়ে বাঁচতে চেয়েছিলাম। যে পুরুষের কাছে তার স্ত্রীর কোনো দামই নেই, তার স্ত্রী মা হতে পারবে না বলে, যে পুরুষের কাছে তার স্ত্রী কোনো ম্যাটার করে না, সে পুরুষের সাথে সংসার করা আমার আর হয়ে ওঠে না। এখন আমি একা আছি, খুব ভালো আছি, মান সম্মানের সাথে আছি। আফসোস শুধু একটাই, আমি প্রথম থেকে যার পাশে থাকলাম, যার হাত ধরে থাকলাম, যার ভরসায় থাকলাম, সে আমার কষ্টের সময় পাশে থাকলো না। আমার বিপদের সময়, আমার যে সময় তাকে দরকার, আমি সে সময় তাকে পাইনি।